বন্ধুরা, নতুন ভাবনা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকবার দীঘা ভ্রমণ করেছেন, কিন্তু আমার সঙ্গে তো আপনাদের দীঘা ভ্রমণ করা হয়নি। তাই একবার আমার সঙ্গে ভ্রমণ করে দেখুন কেমন লাগে। দীঘা ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা তাই খুব তাড়াতাড়ি উঠে আমরা সমুদ্রের ধার ধরে ধরে রওনা দিলাম। প্রথমেই এসে গেলাম একটা ওয়াচ টাওয়ারে, আর তারই অপরূপ দৃশ্য আপনারা দেখছেন। এ আমার ড্রোন শট নয়, এ আমার ওয়াচ টাওয়ার থেকে তোলা আমার মোবাইল ফোনের দৃশ্যগোচর করা, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো ওখানে কিছু ফটো তোলার পর আমরা ওল্ড দীঘার দিকে রওনা দিলাম। ওল্ড দীঘার একদম মেরিন ড্রাইভ হয়ে অপরূপ দৃশ্য দেখতে দেখতে সকালবেলা আমরা সোজা চলে যাচ্ছিলাম মোহনার দিকে। মোহনার যে অপরূপ দৃশ্য এবং সেখানে যে মাছ ধরা এবং মাছ পাওয়া যায় তারই দৃশ্য আমি আপনাদের দেখাবো। আর বন্ধুরা, যারা আমার দীঘা ভ্রমণের দুটি পর্বের ভিডিও এখনও দেখেননি, তারা কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেখে সেখান থেকে বাকি দুটো ভিডিও বা আগের দুটো ভিডিও দেখে নেবেন। চলুন, আজকে আমরা সকালবেলা সোজা যাব মোহনাতে। খুব তাড়াতাড়ি উঠে পড়বেন এবং মোহনাতে চলে যাবেন। আর মোহনা যদি যেতে হয় তাহলে জাস্ট আপনারা নিউ দীঘার মোড় থেকে অটো পেয়ে যাবেন অনেক, টোটোও পেয়ে যাবেন অনেক। যদি বুক করে রাখেন তো ভালো, না হলে 20 টাকার বিনিময়ে আপনারা সোজা মোহনাতে চলে আসবেন। খুব ভোরবেলায় যদি আপনি মোহনায় এসে হাজির হন তাহলে দেখতে পাবেন কত ট্রলার এসে মাছ নামাচ্ছে এই মোহনায়, এবং তার যে অপরূপ দৃশ্য আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখানে মোহনার একটা সুন্দর দৃশ্য রয়েছে এবং সেখানে এসে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আমরা চলে এলাম সকালবেলাতে মোহনাতে। এখানে মাছ ধরে মাছের একটা বাজার আছে, বেশ বড়। এখানে মাছ ট্রলারে ওঠে, বাইক স্ট্যান্ড করে দিয়েছি ওখানে। আর দেখুন, এটা কিছুদিন আগের বছরের এটা পুরো মাটি ছিল, আর বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হতো। এখন এসে দেখছি পুরো ঢালাই মেরে দিয়েছে, আর বেশ জায়গাটা বেশ সুন্দর লাগছে, পর্যটকদের জন্য খুব ভালো হয়েছে। দেখা যাক এখন মাছ দেখতে পাই কিনা। একটু বেলা হয়ে গেছে যেহেতু, মাছ আছে কিনা সেটাও ব্যাপার। ভাই, পমফ্রেটগুলো কত করে? আমরা যে সময়ে গিয়েছিলাম তখন মাছের দাম বেশ প্রচুর ছিল, এবং ওখানকার মানুষদের থেকে জানলাম যে তেমন একটা ট্রলার মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে আসছিল না, অতএব মাছও খুব একটা টাটকা ছিল না। তাই সেদিন আর আমরা কোনো মাছ কিনলাম না। কিন্তু এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। শুরু হয়ে কিভাবে পাথর ফেলে ফেলে সমুদ্রের উপর যেন চলে গেছে, আর এক একটা বড় বড় ঢেউ এসে এমন ধাক্কা মারছিল যাতে আমাদের জামা কাপড় সব ভিজিয়ে দিচ্ছিল। বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে কখন যে ঘন্টাখানেক কাটিয়ে ফেললাম তা নিজেরাই বুঝতে পারলাম না। পেটে খিদেও পাচ্ছিল, সকালে কিছু খাওয়া হয়নি, তাই সমুদ্রের ধারে চলে গেলাম সকালে ব্রেকফাস্টটা করতে। এবং সমুদ্রের ধারে যে কাকা স্টলটা লাগিয়েছিল তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম, এবং শেষমেশ সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবং মাছ যেহেতু খুব একটা ভালো দেখতে পাইনি আমরা, তাই ওল্ড দীঘার মাছ বাজারে গিয়ে হাজির হলাম, এবং সেখানে যেন মাছের মেলা বসেছিল। আর সেই মাছ দেখে মনটা জুড়িয়ে গেল। এখানে এলে আপনি যে ধরনের মাছ চাইবেন সেরকম মাছই পাবেন, আর সেটা কিন্তু আপনাকে পকেটটাকে ভারী করেই নিয়ে আসতে হবে। যা বুঝলাম এখানে এসে, আপনার নিজের এলাকার বা আমার নিজের এলাকার থেকে মাছের দাম এখানে যথেষ্টই বেশি। কিন্তু একটা কথা শিওর, যে আপনি এখানে বিভিন্ন ধরনের মাছ একসঙ্গে পেয়ে যাবেন, আর মাছগুলো টাটকা পাবেন, যেটা খেতেও খুব সুস্বাদু হবে।
আমরা 2-3 ধরনের মাছ কিনলাম, সাথে কিছু কাঁকড়াও কিনলাম। কিনে সেগুলোকে একটা মাসির কাছে ভাজতে দিয়ে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। আমাদের বাইকে স্টার্ট দিলাম এবং বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম জগন্নাথ দেবের যে বিশাল মন্দিরের কনস্ট্রাকশন চলছে তার কিছু অংশ, এবং যে বিশাল এলাকা নিয়েছে সেটা দেখে বেশ অবাক হলাম। এটা দেখছি পুরীর মতোই, বেশ অতটা না হলেও তার অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে মন্দিরটা নির্মাণ হচ্ছে, এবং এটি শেষ হলে অনেক পর্যটনকে আকর্ষণও করবে এখানে। আর এই মন্দিরটা ঠিক দীঘা, নিউ দীঘা যে রেল স্টেশন আছে তার থেকে কিছুটাই দূরে। আর এখান থেকে আমরা সোজা চলে গেলাম অমরাবতী পার্কে। এখানে আপনি 10 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা পার্কে ঢুকতে পারবেন। 10 টাকা টিকিটের বিনিময়ে অমরাবতী পার্কে ঢুকে যাবেন। আপনারা যদি কেউ নিউ দীঘায় হোটেল নিয়ে থাকেন তাহলে সকালবেলা মোহনা থেকে ঘুরে আসার পর আর আপনাকে কোনো গাড়ি ভাড়া করতে হবে না। যদি আপনার 11 নম্বরে একটু বল থাকে, মানে পায়ে হাঁটার যদি একটু শক্তি থাকে, তাহলে আপনি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন অমরাবতী পার্ক, সঙ্গে পাবেন সায়েন্স সিটি আর ঢেউসাগর। তবে যেহেতু ঢেউসাগরের আলোকসজ্জা সন্ধ্যার দিকে বা রাত্রেতেই ভালো লাগে, তাই আমি বলবো এই 3টে পয়েন্ট আপনারা বিকালবেলা থেকে শুরু করুন। বিকালবেলা থেকে শুরু করে একদম শেষে ঢেউসাগরটা করবেন, কারণ সন্ধ্যাবেলাতেই বা রাতের আলোতে বেশ ঝকমক করে ওঠে এই ঢেউসাগর। এই অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ হলো রোপওয়ে, কারণ এই রোপওয়েতেই চড়ে আপনি নিতে পারবেন এই পার্কের 360 ডিগ্রি একটা ভিউ। অমরাবতী পার্কের সৌন্দর্য আপনারা উপভোগ করুন। এদিকটা বোটিং, এটা বিশেষত বাচ্চাদের একটা রিক্রিয়েশন পার্ক বলা যেতে পারে, আর বড়রা যদি চায় এই রোপওয়ের উপভোগ করতে পারে। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ছিলাম সেই দিকটা একদম সোজা, একদম সেই দিকটা সোজা ছিলাম, এটা দিয়ে এসেছি আমরা। এটা দিয়ে এসে এই ঘুরে এটা আবার গিয়ে এই রাস্তাটা সোজা গিয়ে আবার একটা রাইট টার্ন নিয়ে আবার সেই মানে যে জায়গাটা এন্ট্রি ওখানটা চলে আসবে। মানে একটা 360 ডিগ্রি পার্ক করেছে এরা, সার্কেলে ঘুরিয়ে দিচ্ছে, আর মাঝখানে একটা আইল্যান্ড মতন করেছে। দিকটা জল, এই জলটা দিয়েই হচ্ছে বোটিংটা চলছে। তো বন্ধুরা, যেটা বলতে চাই, অমরাবতী পার্কের বিশেষত্ব মানে বসে একটু সময় কাটানো, এছাড়া আর তেমন কিছু সৌন্দর্য আমার লক্ষ্য পড়ছে না। ফুল যে অনেক ভালো কিছু রেখেছে, বা বেশ কিছু গাছপালা লাগিয়েছে, গাছপালা লাগিয়ে একটা গুছিয়ে গাছিয়ে করে দিয়েছে, বাচ্চারা এসেই একটু উপভোগ করতে পারে। ঠিক দেখুন, যেখানটা খোঁটাগুলো পোতা আছে ওটা ছিল একটা ব্রিজ, ওইখান দিয়েই কানেক্টিং ছিল ওই দ্বীপের মতো জায়গাটা। মানে আপনারা ওই জলের উপর দিয়ে ওই দ্বীপটায় ঢুকতে পারতেন। এখন আমি ওই কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম যে ওখানে কি আর যাওয়া যায় না, বললো না, ওই কানেক্টিং ব্রিজটা ভেঙে যাওয়ার পর থেকে আর ভিতরে যাওয়া যায় না, শুধুমাত্র ওনারাই বোটে করে ভিতরে রক্ষণাবেক্ষণের কাজ করে। আর এই রাস্তাটা সোজা চলে আসছে, দেখতে পাচ্ছেন বোটিং টিকিট কাউন্টারের পাশে। এখানে আপনি বোটিং টিকিট কাউন্টারটা যেহেতু বন্ধ, ওনারা একটা ম্যানুয়ালি আপনাকে টিকিট দিচ্ছে বোটের পাশ থেকে। এখানে টিকিটের ভাড়া ফেয়ারটা জেনে নিন আপনি। 2 জনের প্যাডেল বোট, কোনো শিশু উঠতে পারবে না, 80 টাকা লাগবে। 3 থেকে 4 জনের আপনারা পজ করে ভিডিওটা দেখে নেবেন ওখানে ভাড়াটা। আর ঠিক এই প্যাডেল বোটগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে ওইখানের পাশেই টেবিল ফেলে ওরা টিকিটের একটা ছোটো মতন কাউন্টার বা প্যাডগুলো দিচ্ছিল, টিকিটগুলো দিচ্ছিল, ওখানেই পয়সা তুলছিল।
আর এখানে আপনি এসে প্যাডেল বোর্ডের মজা নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও একটা বোর্ড ঝুলিয়ে রেখে দিয়েছে। আর দেখুন এটা বাচ্চাদের পুরোপুরি রিক্রিয়েশনের জায়গা। এখানে ছোট ছোট পাখি রেখেছে, কিছু খরগোশ ছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চা এখানে খেলা করছে, কারণ এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব মনোরম করে তুলেছে। এখানে খেলাধুলা বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ওরা করতে পারবে। এই অমরাবতী পার্কের শেষ একদম দেখুন, এই বোটিং পয়েন্ট থেকে বাঁ দিক ঘেঁষে বেরোলেই আমরা আবার যেখান থেকে ঢুকেছিলাম এন্ট্রি, সেখানে পৌঁছে যাব। এখানে পানীয় জলের একটা ট্যাপ করা আছে দেখতে পাচ্ছি, একটু মুখে সুখে জল দেওয়া যাক। আমরা নিজেদেরকে একটু রিফ্রেশ করে নিয়ে অমরাবতী পার্ক থেকে বেরিয়ে পড়লাম এবং প্রথমে এসে হাজির হলাম সায়েন্স সিটির কাছে। আর বেশিরভাগ সময়ে আমরা সায়েন্স সিটিতে এসেছি, যতবারই দীঘা ঘুরতে এসেছি সায়েন্স সিটিতে ঠিক একবার করে আমরা ঢুকেছি। তো এবার আর আমরা ঢুকলাম না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিছু ছবি এখানে তুললাম এবং এখানে প্রবেশ করতে গেলে এর টিকিট মূল্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে ঘুরে আপনাদের আমি নিয়ে যাচ্ছি সোজা উদয়পুর। আমরা এখন উদয়পুর বিচে দাঁড়িয়ে আছি। এই উদয়পুর বিচ থেকে এই রাস্তাটা সোজা একদম মেরিন ড্রাইভ করে সোজা চলে যাচ্ছে তালসারি। আমরা এখন তালসারির দিকেই যাব। একটু গরম না হলে, সূর্যর যে টেম্পারেচারটা এখন আছে, রোদের যে টেম্পারেচারটা, সেটা না থাকলেও ওয়েদারটা বেশ মনোরমই হতো। এটা উদয়পুর বিচ। চলে যাক তালসারি, দেখা যাক কীরকম তালসারি এখন কী অবস্থা। কিন্তু এদিকের যে পশ্চিমবঙ্গ সরকারের যে কাজ দেখছি, ভালোই কাজকর্ম করেছে। এই পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন যে পর্যটক কেন্দ্রগুলোকে তুলে ধরেছে, অসাধারণ। সব জায়গাতেই রাস্তাঘাট পরিষ্কার করে দিয়েছে একদম। আর হোটেলস তো অনেক হয়েছে, কিন্তু অনেক গাছ কাটা পড়েছে, তার ফলে অনেক গাছ কাটা পড়েছে প্রচুর, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আরও অনেক গাছ বসাতে হবে। দারুণ লাগছে, অপূর্ব লাগছে। বাইক নিয়ে আসার এটাই অ্যাডভান্টেজ যে আপনি যেখানে চাইবেন সেখানে চলে যাবেন। অতি অপূর্ব। ভালো করছি আমরা। বন্ধুরা, আমরা উদয়পুর থেকে মেরিন ড্রাইভ করে সোজা বাইক চালিয়ে চলে যাচ্ছি তালসারির দিকে। আর তালসারিতে এসে আমরা হাজির হলাম এবং তার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এটা দিয়ে তালসারির রাস্তা। আমরা এখন তালসারিতে চলে এসেছি। কত দোকানদানি হয়ে গেছে দেখুন। এখন ফাঁকা গুটি কয়েক হোটেল রয়েছে, আর হোটেল তৈরি হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা পড়েছিল। এখন এটা যে তালসারির কী বলবো, বিচই বলা যায়। এখন জোয়ার বলে জল প্রচুর, জল নেমে গেলে এইসব বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলোই তখন আপনাকে নিচে নামিয়ে নিয়ে যাবে, নামিয়ে নিয়ে গিয়ে লাল কাঁকড়া দেখাবে। তালসারিটা লাল কাঁকড়ার জন্যই বিখ্যাত। আর এখন নৌকা করে আপনাকে ওদিকের যে বিচটাতে নিয়ে যাচ্ছে, 50 টাকা পার হেড। অপূর্ব লাগছিল এই তালসারির দৃশ্য। কত মানুষ ভিড় করেছিল নৌকা করে ঠিক তালসারির ওপারটা, মানে যেখানটা একটু দ্বীপ মতন দেখা যাচ্ছে, ওখানে চড়ায় লাল কাঁকড়া দেখতে যাবে বলে। অ্যাকচুয়ালি মানুষ অ্যাডভেঞ্চারটাকে বেশ ভালোই ভালোবাসে, তাই তারা সমুদ্রে এসে নৌকা চড়ার অভিজ্ঞতাটুকু মিস করতে চায় না। এবং দেখতে পাচ্ছেন কত মানুষ ওই চড়াতে গিয়ে লাল কাঁকড়ার খোঁজ করছে।
আরে ওটা লাল কাঁকড়ার জায়গা, ওখানে মানুষ গেলে তারা কি আর থাকবে? যেই না মানুষ দেখবে ওরা পিলপিল করে তার গর্তের মধ্যে ঢুকে পড়বে। দেখুন কত মানুষ নৌকা ভর্তি করে যাচ্ছে, মাথা পিছু 50 টাকা টিকিট কেটে। বেশ কিছুক্ষণ তালসারিতে ছবি এবং ভিডিও করে আমরা তালসারি থেকে ফেরার পথে উদয়পুরে ঢুকে পড়লাম। উদয়পুর মানে উদয়পুর বিচে। এখানে তো এসে আমাদের চক্ষু চড়ক গাছ, কি দৃশ্য দেখলাম। এখানে ড্রিঙ্কস অ্যালাও আছে। এর মাছ বিক্রি হয়ে গেছে। এই পম্পেট কত করে দিচ্ছ? 150 টাকা পিস। এই উদয়পুর বিচ আমাদের পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বর্ডার। এখানে আপনি এই যে বিচটা দেখতে পাচ্ছেন উদয়পুর বিচ, এখানে উড়িষ্যা সরকারের পুলিশকে দেখতে পাবেন এবং তাদের রুলসই এখানে চলে। ওয়েস্ট বেঙ্গলের কোনো রুলস এখানে চলে না। উদয়পুরের বিচের এক অপূর্ব সৌন্দর্যে আমরা সেদিন সাক্ষী হয়েছিলাম। কত ভালো লাগছিল, মানুষকে এত আনন্দ করতে, আর বাচ্চাগুলো তো বেশ খুশি। আমরা এখন উদয়পুর বিচে চলে এসেছি। উদয়পুর বিচে এসে দেখলাম এখানে অ্যালকোহল এবং হুকা প্রতি কোনো বাধা নিষেধ নেই, ওপেন। এখানে হুকা এবং অ্যালকোহল খাওয়া চলছে। অ্যালকোহল মানে বিয়ারটা চলছে, বিয়ার এখানে অ্যালাউ করেছে সরকার। দেখতে পাচ্ছি ওপেন, সবাই বোতল নিয়ে এবং জলে পা ডুবিয়ে বেশ সুন্দর একটা এন্টারটেনমেন্টের আবহাওয়া তৈরি করা হয়েছে। বক্স বাজছে, ডিজে বাজছে, বেশ দারুণ লাগলো কিন্তু উদয়পুর বিচটা। কিন্তু আমরা খেতে পছন্দ করে তাদের তো একদম বিশাল ব্যাপার। এখানটায় দারুণ লাগবে। সব কিছু আপনার হাতের মুঠে চলে আসবে, শুধু পয়সা ফেলবে। পা ঝুলিয়ে ঝুলিয়ে সমুদ্রের জলে পা দিয়ে দিয়ে বোতল খাবেন, বিয়ার খাবেন, সঙ্গে চিকেন পাকোড়া, যাবতীয় চাট, মাছ ভাজা সব করে দিচ্ছে, সাথে সমুদ্রের মনোরম পরিবেশ। পা ঝুলিয়ে মাছ ভাজা দর করলাম আমরা, 1 পিস পম্পেট মাছ কত হবে? 150 টাকা বললো। 150 টাকা। ওজনটা খুব বেশি হলে 150 থেকে 200 গ্রাম হবে। আর ভোলা মাছ 150 টাকা, চিংড়ি মাছ 200 টাকা প্লেট, 10 পিস থাকবে। এই মাছ আরও বিভিন্ন রকম মাছ ছিল, ওই 150, 200, 100 এইরকম সব ভাজা করে দিচ্ছে। আমরা এগুলো খাই না বলে আমাদের নিরাশে হচ্ছে। মাছ ভেজে দিচ্ছে একদম। সবাই বসেছে। দেখুন এখানে চিকেন কীভাবে বিক্রি হচ্ছে, রোস্ট করে দেবে আপনাকে একদম, পুড়িয়ে মাছে একদম ম্যারিনেট করাই রয়েছে, রোস্টিং চলছে। দিদি 1 পিস লেগ পিস কত? 130। 130 টাকা দাম 1 পিস লেগ পিস। হুকা চলছে, বিয়ার চলছে। চলে এসেছি ভাইয়ের কাছে, তো হুকার এই দামগুলো জেনে নেবো। ভাই একটু বলে দাও তো, 300, 300, 400 আছে। বড়টার দাম কত? 400 টাকা।
বড়টা 400 টাকা। একজনই খাবে না? সবাই খাবে। সবাই খাবে। আচ্ছা, একটা টেবিলে একটা নিলেই আপনার কমপ্লিট, যে কেউ খেতে পারে। উদয়পুরকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নিউ দীঘার হোটেলে, কারণ আমাদেরও তো স্নানটা সারতে হবে। নিউ দীঘায় সেদিন বেশ ভালোই ভিড় ছিল। আমরা তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে লাঞ্চটাও করে নিলাম এবং শরীরটা বেশ টায়ার্ড ছিল, তাই দুপুরের একটা ভাত ঘুমও দিয়ে নিলাম। সন্ধ্যায় উঠে আমরা সোজা চলে গেলাম ঢেউসাগরে। সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম ঢেউসাগরে। ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 10 টাকা। $10 দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গেটের মুখে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে ভিড় করে। কেউ হয়তো তাদের বাইরে রয়েছে, তার জন্য অপেক্ষা করছে, অথবা কেউ আবার ফটো তুলতে ব্যস্ত। বিশেষ করে দেখলাম মানুষজন এই গেটের, ঢেউসাগরের গেটের মুখে এই জিরাফগুলোকে দেখে খুব মোহিত হয়ে যাচ্ছে এবং প্রচুর ফটো তুলছে। আমরাও দু একটা তুলেছিলাম এবং সোজা হেঁটে চললাম ঢেউসাগরের আসল জায়গায় এবং এর পুরো রাস্তাটাই আলোকসজ্জায় সুসজ্জিত। চারিদিকটাই যেন একটা উৎসবের আমেজ। যেদিকেই তাকাবেন আপনি গান বাজছে, না হলে কোনো না কোনো অ্যাক্টিভিটিস ঠিক চলছে। ঠিক দেখুন বাঁদিকে আবার বোটিং হচ্ছে, বেশ ময়ূরপঙ্খী বজরা, মানে বোটের মতো করেছে সাজিয়ে আলোকসজ্জায় সুসজ্জিত করে, এবং আপনাকে মানে ওই যে জলরাশি রয়েছে তার উপরে আপনাকে কিছুটা রাইড করিয়ে নিয়ে আসবে। আর ছোটো ছোটো হাঁসের মতো যে প্যাডেল বোটগুলো, সেগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষজন এবং বাচ্চারা উপভোগ করছে। আর দুধারে রয়েছে বিভিন্ন রকম খাবারের স্টল। আপনার পকেটটা যদি ভর্তি থাকে, আপনার পেটও ভরবে, মনও ভরবে। তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কতটা সুসজ্জিতভাবে তৈরি এই ঢেউসাগর। আলোক রশ্মিতে তো ভরপুর এবং বিভিন্ন রকম রূপসজ্জাতেও কিছু কম যায় না। আর বাচ্চারা যারা এখানে আসবে, তার যেসব বাচ্চারা এখানে আসবে তাদের পিতামাতাদের বলছি খুব সাবধান, পকেটটা কিন্তু ভারী চাই, না হলে কিন্তু আপনার মান ইজ্জত সব যাবে। আর যে কোনো বাচ্চাই এখানে এসে তাদেরকে নিজেকে সামলাতে পারবে না,
এত রকম অ্যাক্টিভিটিস দেখে। দেখুন এখানে কিছু পাখির ওরা স্টক করেছে, বদ্রি পাখি ছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু পাখিগুলো খাঁচায় বন্দি দেখে মনটা ঠিক ভালো লাগছিল না। দেখুন বন্ধুরা, এটি ঢেউসাগরের মানে সমুদ্রের দিক থেকে একদম শেষ জায়গা। এই যে তারের উপরে দেখতে পাচ্ছেন, এই মানুষগুলোর কিন্তু টিকিট লাগেনি, এনারা মেরিন ড্রাইভ করে সোজা ঢেউসাগরের একদম সামনের দিকে চলে এসেছেন। আর এনারা কিন্তু 10 টাকা বাঁচিয়ে দিয়েছেন। আর বেশ কিছু মানে খাবারের ঝালমুড়ির মানে বিক্রেতা দেখলাম ওই মানে জালের ফাঁক দিয়ে ভালোই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা কম দামে পাচ্ছিলাম, তাই এই জালের মধ্য দিয়ে কিছুটা পড়ে গেলেও আমরা সেই মাল কিনতে কিন্তু দ্বিধাবোধ করছিলাম না। আর দেখুন ময়ূরপঙ্খী বজরা ঠিক কি সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত। এখানে কত মানুষেরই না ভিড়। এই ঢেউসাগরে মানে দীঘায় আসে অথচ ঢেউসাগর ঘোরে না, এরকম কম মানুষই আছে। আমরাও এখানে এসে খুব আনন্দ উপভোগ করেছিলাম। আর কি আলোকসজ্জায় না এখানে দেখেছিলাম, পুরোটাই আমাদের চোখে যেন ভরিয়ে তুলছিল এখানকার এই সাজসজ্জা এবং আলোকসজ্জার রোশনিতে। এই জায়গাটি আমার সব থেকে ভালো লেগেছিল, কারণ এখান থেকে ঢেউসাগরের আলোকসজ্জাও উপলব্ধি হচ্ছিল এবং যে সমুদ্রের যে প্রবল হাওয়া এবং ঢেউ মানে প্রচণ্ড পরিমাণে আমরা উপভোগ করতে পারছিলাম। তাই এই জায়গাটি আমার বেস্ট লেগেছিল। আপনারাও যদি আসেন এই জায়গাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি আমার এই দীঘা ভ্রমণের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটিই ছিল আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকালবেলায় বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। রানীকুটি হোটেল থেকে চেক আউট করে সকাল 9টার সময় আমরা আমাদের বাড়িতে দিকে ফেরার পথ ধরেছিলাম। আর বন্ধুরা, আপনারা জানাবেন আপনাদের এই ভিডিও বা আমার এই বাইক ট্যুর দীঘা পর্যন্ত কেমন লাগলো। আর অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।